ধোয়াকুপি গ্রামটা যেন নদীর বুকের মাঝখানে ধরা একটা পুরনো স্বপ্ন। নদীর পাড়ের রাস্তা দিয়ে কেউ হেঁটে বাড়ি ফিরছে, আবার কেউ নৌকা নিয়ে ওপারে যাচ্ছে। এখানে সন্ধ্যা নামলে চারিদিক কেমন যেন থমকে যায়, বাতাসটাও যেন গা ঘেঁষে হাঁটে। নদীর পাড়ের মানুষগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই সন্ধ্যায় চৈতাল একটা পুরনো মাচার উপর বসে গালে হাত দিয়ে তাকিয়েছিল নদীর দিকে। তার পাশে বালাই চুপচাপ বিড়ি টানছিল। অনিমেষ তার মামার বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিন হলো। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তখনই হরিবল মাঝি এলো একটা খোরা লাঠি ঠুকঠুকিয়ে। এই ভর সন্ধ্যায় এখানে তোরা কি করছিস? জানিস না সন্ধ্যা এখানে থাকা ঠিক না? কাকা, এসব পুরোনো দিনের কথা বাদ দাও তো। ভুট্টো তো এসব আছে নাকি? গল্প শুনতে চাইছিস? তাহলে একটা সত্য ঘটনা শোন। আপনি কি ভুট্টো কোনো কিছু দেখেছেন? দেখেছি, তার চোখে চোখ রেখেও দেখেছি, জলের উপরে দাঁড়ানো আত্মাকে দেখেছি। তোরা শুনেছিস ধোয়াকুপি নদীর রাতের মাঝির কথা? কথার কেউ উত্তর দিল না। আত্মার কথা শুনে সবাই একরকম আতকে উঠল। সামনে থেকে কি সত্যি এমন কিছু দেখেছে হরিবল কাকা? হরিবল তখন অতীতের গল্প শুরু করল। বর্ষাকালের শেষে ধোয়াকুপি নদীর জল তখনও ফুলে ফেপে আছে। সেই রাতে চাঁদ ছিল না, অন্ধকার রাত বলে বেশি দূরে কিছু দেখা যাচ্ছে না। দেখে মনে হয় ধোঁয়ার আস্তরণ পড়ে আছে চারপাশে। পাড়ের গাছেরা যেন ঝুঁকে পড়েছে জলের দিকে, কিছু একটা কান পেতে শুনছে। হরিবল মাঝি তার পুরনো ডিঙ্গি নৌকাটা ঠেলতে ঠেলতে জলের দিকে নামালো। ছায়ের নিচে বসেছিল শম্ভু। সে বেলডাঙ্গার কাগজ কলের কেরানি। কাজ শেষ করে প্রায়ই হরিবলের নৌকায় চড়ে নদী পেরিয়ে বাড়ি যেত। দেরি করো না, চলো মাঝি, অনেক রাত হয়ে গেছে। গিন্নি চিন্তায় বসে থাকবে তো। হরিবল চুপচাপ মাথা নেড়ে বইটা বাইতে শুরু করলো। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। হরিবল একটু থমকে দাঁড়ালো। আজ রাতের হাওয়াটা আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। নৌকার সামনে কিছু একটা জলের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদা ধুতি পরা, গা ঢাকা নেই, এলোমেলো চুল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল মুখটা। চোখ নেই দুটো গর্তে। সে দাঁড়িয়েছিল জলের উপর। নৌকা যেন নিজে নিজেই থেমে গেল। শম্ভু উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে কাপা কাপা গলায় বলল, ওকে, এভাবে দাঁড়িয়েছে কেন? হরিবল হাঁপাতে শুরু করলো। চুপ কর, বসে থাক, ওইদিকে তাকাস না। তাদের কিছু বুঝে ওঠার আগেই তখনই সেই সাদা ছায়ামূর্তি হাত বাড়ালো, একদম নিঃশব্দে শম্ভুর হাতের দিকে। শম্ভু ভয় পেয়ে চিৎকার শুরু করতে লাগলো। মাঝি, ও আমার দিকে আসছে, ও মাঝি! পরের মুহূর্তে শম্ভুকে এক টানে টেনে নিয়ে গেল নদীর বাইরে। পানিতে শম্ভুকে ডুবিয়ে নিয়ে যাওয়ার শব্দ হলো। তারপর আবার নিস্তব্ধতা। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সরাসরি হরিবলের দিকে তাকালো। তখনই বাতাসের গতি তীব্র হয়ে গেল। সে নৌকা থেকে এক ঝাঁপ দিল, তারপর সাঁতরে পালালো। পিছনে তাকানোর সাহস হয়নি তার। রাত তখন গভীর হতে শুরু করেছে। হরিবল মাঝির ভয়াবহ গল্প শোনার পর চৈতাল, বালাই আর অনিমেষ কয়েক মুহূর্ত নিঃশব্দে বসেছিল। চৈতাল বলল, ভূতের গল্প হতেই পারে, কিন্তু এমন হুবহু চোখে থাকা ভূতের গল্প তো কখনো শুনিনি। আমার কিন্তু কিচ্ছুই বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস না করলেও আমি করি। মাঝরাতে আমি নদীতে দেখেছি অদ্ভুত আলো, তবে ঘটনা এতটা সত্যি কিনা বুঝিনি। তোরা ওখানে ভুল করে আর যাস না, ওটা একটা অদ্ভুত মায়ার জায়গা। ওই দিকটায় মানুষকে টানে মারার জন্যে। ভাগ্যক্রমে আমি বেঁচে ফিরেছিলাম। তারা হরিবলের কোনো কথাই শুনতে চায় না। তারা ঠিক করে মাঝরাতে সে আলো কোথা থেকে আসে সেটা তারা দেখবে। যদি যেতে চাস আজই যা। ওই আত্মা প্রতি পূর্ণিমার আগে একবার আসে। তবে মনে রাখিস, আমি তোদের যে তাবিজ দেব সেটা তোরা সাথে রাখবি।
যে যার মতো বাড়ি চলে গেল। তাদের মধ্যে কথা হলো তারা গভীর রাতে সেই ধোয়াকুপির নদীতে যাবে। তারা তিনজন গিয়ে দাঁড়ালো সেই নদীর ঘাটে। চারিদিকে অন্ধকার। চৈতালের হাতে ছিল একটা পুরনো লণ্ঠন। নদীর পাড়ের আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না, শুধু দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। চৈতাল ধীর কণ্ঠে বলল, আমরা কি সত্যি যাচ্ছি ওই নদীতে? আমার কিন্তু ভয় করছে। একবার এসেই যখন বলেছি তখন তো যাবই। সত্যি সেখানে কিছু আছে কিনা দেখতে তো হবে। এসে তো বললাম, কিন্তু যাবো কি করে? তারা ভাবতে পারলো না এত রাতেও আসলে নদীতে নৌকা পাবে কিনা। নৌকা চালাচ্ছিল এক তরুণ মাঝি রতন, অল্প বয়স। সে বলল, আপনারা ওই বারে যাবেন বাবু? আমি মাঝরাইতে নদী পারাপার করি, আপনাকে দেখা এদিকে আইসি। তবে ধোয়াকুপির নদী রাতের বেলা খুব ভয়ঙ্কর হয়ে আছে। মনে হইতাছে ধোয়ার মতন আস্তরণ পড়ে গেছে চারদিকে। নৌকায় উঠতে পারেন আপনারা, দেরি হয়ে যাইতেছে। তারাও আর কোনো কথা না বাড়িয়ে নৌকায় উঠে পড়ে। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন হাওয়াটা বেশ জোরে বইতে শুরু করলো। নৌকায় উত্তাল শুরু হলো, যেন নৌকাটা ডুবে যাবে। এমন সময় রতনকে আর নৌকায় দেখা গেল না, শুধু দেখা গেল জলের মধ্যে বিকৃত রূপ নিয়ে হাওয়ায় কিছু ভাসছে। চৈতাল হঠাৎ ভয়ে চিৎকার করে উঠল, ওই দেখ, ওটা কি? সবাই ঘুরে তাকালো। নদীর বাম দিকে প্রায় 10 গজ দূরে ধোয়ার ভিতর ভেসে উঠছে একটা সাদা ছায়া মূর্তি। সে জল ছুঁয়ে হাঁটছে না, বরং জলের উপর ভেসে ভেসে হাঁটছে। তারপর ধীরে ধীরে হাত বাড়ালো নদীর দিকে। চৈতাল থরথর করে কাঁপতে লাগলো। এটা তো শব্দ না। তবে হরিবল কাকা কি মিথ্যে বলেনি? আজ মনে হয় আর নিস্তার নেই গো। অনিমেষ সবাইকে বলল, হাতের তাবিজের পুটলিটা সবাই ধরে থাক। হঠাৎ সেই তাবিজের পুটলিটা তাদের হাত থেকে নদীতে পড়ে গেল। সেই সময় ছায়া মূর্তি চৈতালের হাত ধরে পানিতে টানতে শুরু করলো। বালাই চেঁচিয়ে বলল, তুই কে? কি চাস? আমার ছেলেকে, ওরা আমার ছেলেকে মাইরা ফেলছে। চারিদিকে ঝড় বয়ে চলেছে। নদীর জল যেন ফেটে গেল। নৌকা দুলতে শুরু করলো। ছায়ামূর্তিটা যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। বালাই আর অনিমেষ বুঝতে পারলো আসলে রতন আর কেউ না, ওটা একটা মায়া ছিল। তখনই পানির নিচ থেকে একটা হাত উঠে এলো। একটা শুকনো পচা হাত আঙ্গুলের নখগুলো ধারালো। একটানে অনিমেষকে টেনে নামিয়ে নিল নদীর তলায়। সে একবার আর্তনাদ করে বলল, বাঁচাও। বালাই শক্ত করে কিনারা ধরে রইল। রাত তখন গভীর। বালাই একা কোনো রকমে নৌকা ঘুরিয়ে ফিরিয়ে আসে ঘাটে। হরিবল তখন ঘাটে এসে দাঁড়িয়েছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, সবকিছু সত্যি গো কাকা, চৈতাল অনিমেষ আর নেই। হরিবল মাথা নিচু করে বলল, 30 বছর আগে এক বালককে এখানে বলি দেওয়া হয়েছিল নদীতেও তার নামে। মোরল পুরোহিত আর গ্রামের লোকেরা মিলেই কাজ করেছিল। সেই ছেলের চোখে তার বাবা ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর অভিশাপ বয়ে বেড়ায় মধ্যরাতের যাত্রীরা। আর এই আত্মাটা ওই ছোট ছেলের বাবা। বালাই পিছনে তাকালো। নদীর ধোঁয়া আবার গাঢ় হয়ে উঠছে। তাদের পিছনে যেন ভেসে এলো এক ফিসফিস। আমার ছেলেটা চাই। ধোয়াকুপির নদীর ঘাটে লোকজন জড়ো হয়েছে। নদীটা যেন আগের চেয়ে আরো শান্ত। হরিবল বসে চুপচাপ ছিল, মুখ শুকিয়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। হরিবল বলল, এই নদী অত সহজে ছেড়ে দেবে না, সে কাউকে না কাউকে নেবেই। তবে তোরা কাল আমার কথা শুনলে এমন দিন আর দেখতে হতো না। হরিবল আরো বলল, এই কাহিনী এখানে শেষ হলে চলবে না, এই অভিশাপ থামাতে হবে। বালাই আর হরিবল হাঁটছে গ্রামের শেষ অংশের দিকে, বট গাছ আর শ্মশানের পাশ দিয়ে।
চারপাশে গাঢ় ছায়া, গাছে গাছে সুরেলা পাখির ডাক, আর বাতাসে উড়ে আসে শুকনো পাতার খসখস শব্দ। বালাই বলল, আপনি বলেছিলেন একটা ছেলে, তাকে বলি দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওর নাম ছিল গোবিন্দ, বয়স ছিল 12। 30 বছর আগে এই ধোয়া কবির মোড়ল আর পুরোহিত আর স্থানীয় জমিদার মিলে এক পুরাতন নদীর পূজার আচার করত। এক বলি নদী দেবতাকে শান্ত রাখত, এটাই তাদের বিশ্বাস ছিল। তবে সব অন্ধবিশ্বাসের ওপর চলতো গ্রামের সবাই। না, ওই গোবিন্দর বাবা যে নদীতে ছেলের শোকে ঝাঁপ দিয়েছিল, সে আত্মহত্যা করেছিল। সে প্রতিশোধ নেওয়ার জন্য মাছির রূপে আবির্ভাব হয়। রাতে যখন কেউ তার পথে পড়ে, সে তাকে ছাড়ে না। বালাই আর হরিবল সেই অভিশাপের সাক্ষী। তারা জানে কিছু একটা করতে হবে। একথা বলতে বলতে তারা সেই শ্মশানে যায়। বালাই আর হরিবল নিঃশব্দে গিয়ে কাপালিকের সামনে বসে। কাপালিক চোখ বন্ধ করে বলে উঠলেন, তোমরা সেই নদীর কথা বলতে এসেছো, তাই তো? যেখানে প্রতি পূর্ণিমায় কাঁদে এক পিতা পুত্রের আত্মা। আপনি কি করে জানলেন? আমি শুনতে পাই লোকের শব্দ, বাতাসে যাদের কথা ভেসে আসে। ওরা এখন শুধু প্রতিশোধ নয়, মুক্তি চায়। অভিশাপ কাটাতে হলে নদীর বুকে পূর্ণিমার রাতে উপস্থিত হতে হবে। সঙ্গে থাকতে হবে পিতা ও পুত্রের স্মৃতি ও একটি পুরনো জামা আর এক পাত্র গঙ্গা জল। তারা আর দেরি না করে হরিবল রওনা হলো কাপালিকার বলা সেই জিনিসগুলোর ব্যবস্থা করতে। পূর্ণিমার রাত, জ্যোৎস্না, নদীর জল পড়ে আছে ঠিক যেন থালার মতো। বাতাসের শব্দ যেন তাদের কিছু বলছে। বালাই আর হরিবল দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর বিস্ময়। কাপালিক নদীর কিনারায় বসেছে একটি যজ্ঞকুণ্ডের সামনে। কুণ্ডের চারপাশে তামার পাত্রে জল, ধূপ, ধুনো আর বাপ ছেলে সেই স্মৃতি বিজড়িত সেই জামাটা। কাপালিক মন্ত্র জপ করতে শুরু করলো, আর তখনই এক ঝটকা এসে পাতা উড়িয়ে নিল। বালাইয়ের গা শিউরে উঠল। সে বলল, ওই দেখো আসছে। ভয় পাস না, এই গঙ্গা জল আর জামাটা জলের মাঝে ফেলে দে। হরিবল আর দেরি না করে সেই মন্ত্র পড়া গঙ্গা জল ঘাট থেকে নদীর জলে ফেলে দেয়। আর সেই পুরনো ছেঁড়া জামা, সেই আত্মা আর্তনাদে ফেটে পড়ে, যেন সে তার ছেলেকে ফিরে পেয়েছে। প্রতিশোধ নয়, সে মুক্তি নিয়ে ধোয়া কবির নদীর অভিশাপকে কাটিয়ে হাওয়ায় মিলিয়ে যায়।